স্বৈরাচারকে আশ্রয় দেয়ায় ভারত বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই, বিবিসিকে তারেক রহমান। গণতন্ত্রের শক্ত বুনিয়াদ তৈরি করাই বিএনপির লক্ষ্য। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু। ট্রাইব্যুনালে অভিযুক্তরা নির্বাচন ও সব সরকারি পদে অযোগ্য, আইসিটি আদেশে সংশোধন। আগামী নির্বাচনে ভোট জালিয়াতি বন্ধে কমিশন উদ্যোগ নিয়েছে জানালেন সিইসি। ইসির জন্য নতুন চ্যালেঞ্জ মব ভায়োলেন্স, বলেছেন বিশিষ্টজনেরা। চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.8%। বিশ্বব্যাংকের পূর্বাভাস, মূল্যস্ফীতি 14 থেকে 8-এ নেমেছে দাবি অর্থ উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাদের অন্যতম লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্রের একটি শক্ত বুনিয়াদ তৈরি করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি হবে সবার আগে বাংলাদেশ। ভারত প্রশ্নে তিনি পানির ন্যায্য হিস্সা চান, কাঁটাতারে আর কোনো ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চান না। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দ্বিতীয় পর্বে তিনি এসব কথা বলেন। এতে তারেক রহমান বলেছেন, বিএনপির অন্যতম লক্ষ্য বাংলাদেশের একটি শক্ত বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতার জায়গা তৈরি করা। দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিছু সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত সরকার বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে নিয়ে যেতে চেয়েছিল মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জন আকাঙ্ক্ষা পূরণ করার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ভারত প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে কিছুই করার নেই। বিএনপি বাংলাদেশের জনগণের পাশে আছে। দেশ, দেশের সার্বভৌম। এর বাইরেও যদি আমরা দেখি 1974 সালে কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ, দেশ, দেশের সার্বভৌমত্ব। আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা তৈরি করা। যদি আমি ইনশাল্লাহ সেই সুযোগটি পাই, তাহলে সেই সুযোগটিকে যতটুকু সম্ভব দেশের মানুষের জন্য বা দেশের জন্য কিছু করার কাজে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। নিয়োগ হয়েছে তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এখন শুধু আওয়ামী লীগের বিষয় তদন্ত করা হচ্ছে। ভবিষ্যতে যদি অন্য কোনো দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্তে উঠে আসে, তখন সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তাজুল ইসলাম। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি এমপি হওয়ার যোগ্যতা হারাবেন, সরকারি চাকরি কিংবা স্থানীয় সরকারের কোনো পদে নিয়োগের সুযোগ পাবেন না। এই মর্মে যে গেজেট প্রকাশ করেছে সরকার, তা নিয়েও কথা বলেন তাজুল ইসলাম। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন আইন সংশোধন হলেও এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আমরা জানতে চাই আইনটা সংশোধন হয়েছে কি হয়েছে। তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই পর্যন্ত আপনাদের কাছে আমাদের এটা আবেদনের প্রেক্ষিতেই, আবেদন আগেরই ছিল, সেটাকে যেহেতু সকল আবেদন একই সাথে নিষ্পত্তি করা সম্ভব ছিল না, ক্রমান্বয়ে এগুলো করা হচ্ছে। তো এই পর্যায়ে সেই আবেদনটাকে বিবেচনায় নিয়ে একটা কমপ্লেন্ট রেজিস্ট্রার নাম্বার ফেলে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্রত্যেকটাই কাজে লাগবে, কারণ আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত
সাক্ষ্য প্রমাণ আসবে তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। দেশের এই ক্রান্তিকালে জীবনের শেষ সুযোগ হিসেবে সুন্দর, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন করতে চান প্রধান নির্বাচন কমিশনার। এই জন্য সবার সহযোগিতা চাইলেন তিনি। আর সাবেক নির্বাচন কর্মকর্তারা বলেছেন, আগামী নির্বাচনে কমিশনের জন্য নতুন চ্যালেঞ্জ মব ভায়োলেন্স। সংলাপের অংশ হিসেবে নির্বাচনে বিশেষজ্ঞদের সাথে রাজধানীর আগারগাঁও কমিশন কার্যালয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকের শুরুতেই সিইসি বলেন, অতীতে নির্বাচন ম্যানিপুলেট করা হয়েছিল, সেসব বিষয়গুলো বন্ধ করতে হবে। তিনি জানান, এবার ৪৫ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, পাশাপাশি তালিকার বাইরে থাকা নারীদের ভোটার করা হয়েছে। সিইসি আরও বলেন, মানুষের মধ্যে ভোটের আগ্রহ ও আবহ সৃষ্টি করা হয়েছে। প্রবাসীদের ভোট দিতে উদ্যোগ নিয়েছে কমিশন। নির্বাচন পরিচালনাকারী ব্যক্তি কোনো দলের হলেও নির্বাচনে যাতে প্রভাব না পড়ে সেদিকে সজাগ থাকবে নির্বাচন কমিশন। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সোমবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা এবং আসন্ন জাতীয় নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তাও কামনা করা হয়। বৈঠকে ভবিষ্যৎ বাংলাদেশে নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘের অব্যাহত সমর্থন প্রত্যাশা করা হয়। প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা গেলে চলতি ২০২৫-২৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৪.৮%, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, আরও ১.৫% বেড়ে আগামী ২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৬.৩%। সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নাজমুস সাদাত খান বলেন, গত এক বছরে রপ্তানি বেড়েছে, রেমিটেন্স এসেছে রেকর্ড পরিমাণ, আর বৈদেশিক মুদ্রার রিজার্ভেরও উন্নতি হয়েছে। বিশ্বব্যাংকের মতে মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও এখনও তা ৮%-এর উপরে। সংস্থাটি জানিয়েছে, আগের অর্থবছরের তুলনায় গত ২০২৪-২৫ অর্থবছরে দারিদ্র্যের হার প্রায় ১% বেড়ে হয়েছে ২১.২%। এছাড়াও গত ২ বছরে শ্রমশক্তিতে অংশগ্রহণ ৬৯% থেকে কমে ৫৮.৯% নেমেছে। নতুন কার্যক্রম জনগোষ্ঠীর মধ্যে প্রায় ২৪ লাখ নারী শ্রমবাজারের বাইরে রয়েছে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক। ভারত থেকে ৫০,০০০ মেট্রিক টন চাল কিনবে সরকার। এতে ব্যয় হবে ২১৯ কোটি টাকা। মঙ্গলবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে প্রায় $৩৬০। এতে ব্যয় হবে ২১৯,৯৯,৩০০ টাকা। সভায় চাল ছাড়াও সার ও গম আমদানির অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনৈতিক দিক দিয়ে স্বস্তিতে রয়েছে দেশ। মূল্যস্ফীতি ১৪ থেকে ৮-এ নেমে এসেছে বলেও দাবি করেন তিনি। চীন থেকে ২০টি ফাইটার জাহাজ কেনার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে সরকারি চাকরিজীবীদের বেতন দিতে সমস্যা হচ্ছে এমন কথা সঠিক নয় বলেও জানান অর্থ উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে বিকেল ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।